নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আবারও আমি টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য 50 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তাই শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে অগ্রগতিমূলক শিখনের ধারণার ক্ষেত্রে যে মডেলটি অ্যাডভান্স অর্গানাইজার মডেলটির উদ্ভাবক। তো অ্যাডভান্স অর্গানাইজার মডেলটির উৎপাদককে মনে রাখবেন, এখানে অ্যাডভান্স অর্গানাইজার মডেল যেটা সেটার উদ্ভাবক হলেন আসুবেল। ঠিক আছে, আসুবেল হলেন অ্যাডভান্স অর্গানাইজার মডেলটির উৎপাদক। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মাথায় রাখবেন। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আধুনিক পরিবেশে শিখনের ক্ষেত্রে বিভিন্ন দেশে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আধুনিক পরিবেশে শিখনের ক্ষেত্রে বিভিন্ন দেশে যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হলো প্রযুক্তি নির্ভর শিখনের উপর। প্রযুক্তি নির্ভর শিখনের উপর কিন্তু প্রত্যেকটা দেশেই কিন্তু শিখনের উপর সেক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপর আমরা নজর দিচ্ছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে সিস্টেম নিয়ন্ত্রণকারী মনোবিজ্ঞানের শাখাটি হলো। তো মনে রাখবেন, সিস্টেম নিয়ন্ত্রণকারী মনোবিজ্ঞানের যে শাখাটি সেটা হলো সাইবারনেটিক মনোবিজ্ঞান। কি বলা হয় সেটাকে? সাইবারনেটিক মনোবিজ্ঞান। ক্লিয়ার? তারপর 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সাইবারনেটিক কি, পরীক্ষাতে আসতে পারে সাইবারনেটিক হলো। ঠিক আছে, তো মনে রাখবেন সাইবারনেটিক হলো একটা সিস্টেমের নিয়ন্ত্রক। কি? সিস্টেমের নিয়ন্ত্রক। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার ধারণা রয়েছে। তো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার ধারণা আমরা কোথায় দেখতে পাই? সেটা হলো প্রোগ্রাম ভিত্তিক শিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার ধারণা আমরা দেখতে পাই। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো শিক্ষার্থীর অগ্রগতির মূলক শিক্ষা হয়েছে কিনা জানার জন্য সবচেয়ে ভালো কৌশল কি? তো কোনো শিক্ষার্থীর অগ্রগতিমূলক শিক্ষা হয়েছে কিনা সেটা জানার জন্য আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হলো মূল্যায়ন। মূল্যায়নের মাধ্যমে কিন্তু কোনো শিক্ষার্থী কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছে বা কতটুকু শিক্ষা তার বাকি রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি বা জানতে পারি। তো সেটা হলো মূল্যায়ন। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অগ্রগতিমূলক শিক্ষার ক্ষেত্রে কোথায় ত্রুটি আছে তা জানার জন্য। তো অগ্রগতিমূলক শিক্ষার ক্ষেত্রে কোনো ছাত্রছাত্রীর কোথায় ত্রুটি রয়েছে সেটা জানার জন্য আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হলো নির্ণায়ক অভিজ্ঞা। নির্ণায়ক অভিজ্ঞার মাধ্যমেই কিন্তু আমরা কোনো ছাত্র এবং ছাত্রীর কোথায় কী ত্রুটি রয়েছে সেটা কিন্তু আমরা বাছাই করতে পারি। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ইন্টেলিজেন্স ইজ জেনারেল মেন্টাল অ্যাডাপ্টাবিলিটি টু নিউ প্রবলেমস অ্যান্ড কন্ডিশনস অফ লাইফ। এই কথা কোন মনোবিদ দিয়েছেন? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য। অবশ্যই সেটা মনে রাখবেন, সেটা হলো স্টার্ন। ঠিক আছে, তো স্টার্ন এই মনোবিদ যিনি, তিনি এই কথাটি বলেছিলেন। তারপর 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বুদ্ধি সংক্রান্ত কোনো সংজ্ঞা বর্তমানে প্রচলিত। তো বুদ্ধি সংক্রান্ত সংজ্ঞা বর্তমানে যেটা প্রচলিত সেটা হলো স্টর্ডার্ড সংখ্যাটা প্রচলিত রয়েছে। তারপর 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে স্টর্ডার্ড বুদ্ধির সংখ্যা কতগুলি বৈশিষ্ট্যের বাঁ দিকের কথা বলেছেন। স্টর্ডার্ড বুদ্ধির সংখ্যা কতগুলি বৈশিষ্ট্যের বাঁ দিকের কথা বলেছেন? সেটা হলো 9টি বৈশিষ্ট্যের বাঁ দিকের কথা বলেছিলেন। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সমস্যা সমাধানের জন্য সাংকেতিক চিহ্ন, ভাষা, সংখ্যা, ছবি, সমীকরণ, সূত্র ইত্যাদি ব্যবহার করতে পারাই ক্ষমতা হলো বুদ্ধি। কোন মনোবিদ এই ধরনের সংজ্ঞা দিয়েছেন? তো সমস্যা সমাধানের জন্য সাংকেতিক চিহ্ন, ভাষা, সংখ্যা, ছবি, সমীকরণ, সূত্র ইত্যাদি ব্যবহার করতে পারাই ক্ষমতা হলো বুদ্ধি। সেটা যিনি এই সংজ্ঞাটা যিনি দিয়েছেন তিনি হলেন গ্যারেট। খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবেন অবশ্যই। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বুদ্ধি বোধগম্যতার সম্পূর্ণতা, আবিষ্কারের ক্ষমতা, একাগ্রতা ও বিশ্লেষণমূলক চিন্তার সমন্বয়ে গঠিত। বুদ্ধি সম্পর্কে এই মন্তব্য যিনি করেছিলেন ওনার নাম হলো স্টার্ন। ঠিক আছে, তো ওনার নাম হবে স্টার্ন। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বুদ্ধির জৈবিক সংজ্ঞায়। তো বুদ্ধির জৈবিক সংজ্ঞায় কিসের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? বুদ্ধির জৈবিক সংজ্ঞায় যেটার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা হলো মানুষের অভিযোজনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ঠিক আছে, মানুষের অভিযোজনের উপর। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বুদ্ধির শিক্ষামূলক সংজ্ঞায় কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। বুদ্ধির শিক্ষামূলক সংজ্ঞায় যেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো শিক্ষণ ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষামূলক সংজ্ঞায় কিন্তু শিক্ষণ ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হলো বুদ্ধি হলো প্রচেষ্টা ভুলের মাধ্যমে জীবন যাপনের ক্ষমতা। এই বক্তব্য হলো, এটা আমরা সবাই জানি, সেটা দিয়েছিলেন থর্নডাইক। বুদ্ধি হলো প্রচেষ্টা ভুলের মাধ্যমে জীবন যাপনের ক্ষমতা, সেটা এই বক্তব্যটা কে করেছিলেন? থর্নডাইক। 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন মনোবিদ বুদ্ধি সংক্রান্ত কোনো সংজ্ঞা দেননি।
ঠিক আছে। তো বুদ্ধি সংক্রান্ত কোনো সংজ্ঞা দেননি, কারা কারা দেননি আমরা জানি। পেভলভ দেননি, থ্রাস্টুন দেননি, ফিমেন দেননি, বাকিংহাম এরা কিন্তু দেননি। অপশন কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে, আপনারা অবশ্যই সেটা মনে রাখবেন। পেভলভ, থ্রাস্টুন, ফ্রিম্যান, বাকিংহাম এগুলো কিন্তু তারা কোনো বুদ্ধি সংক্রান্ত কোনো সংজ্ঞা দেননি। ঠিক আছে। তারপর আমরা 17 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে বাকিংহামের মতে। তো বাকিংহামের মতে কি বিমূর্ত চিন্তনের ক্ষমতাই হলো বুদ্ধি। এটা পরীক্ষাতে আসতে পারে যে বিমূর্ত চিন্তনের ক্ষমতাই হলো বুদ্ধি, কার মতে? সেটা কিন্তু বাকিংহামের মতে। তো বাকিংহামের মতে কি বিমূর্ত চিন্তনের ক্ষমতাই হলো কি বুদ্ধি। ঠিক আছে। বিমূর্ত মানে কি? যেটাকে আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে, সেটাকে আমরা অনুভব করতে পারি। ঠিক আছে, সেটাই হলো কিন্তু আমরা চিন্তনের মাধ্যমে সেটাকে কি করতে পারি? অনুভব করতে পারি। সেটাই হলো কিন্তু বুদ্ধি। কে বলেছিলেন? বাকিংহাম বলেছিলেন। তারপর 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মনোবিদ ক্যাটেল বুদ্ধিকে যেভাবে ভাগ করেছেন সেগুলি কি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। মনোবিদ ক্যাটেল বুদ্ধিকে কিন্তু দুইটা ভাগে ভাগ করেছিলেন, একটা হলো তরল বুদ্ধি ও একটা হলো কেলাসিত বুদ্ধি। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, এ বুদ্ধি কে বলে? এ বুদ্ধিকে কি বলা হয়? এক বুদ্ধিকে কিন্তু জন্মগত বুদ্ধি বলা হয়। ঠিক আছে। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে বি বুদ্ধি হলো। তো বি বুদ্ধি কি? বি বুদ্ধি হলো প্রকাশমান বুদ্ধি, পরিবেশগত বুদ্ধি, পর্যবেক্ষণগত বুদ্ধি। ঠিক আছে। বিবুদ্ধিকে কি কি নামে চেনা যায়? প্রকাশমান বুদ্ধি হিসাবে চেনা যায়, পরিবেশগত বুদ্ধি হিসাবে এবং পর্যবেক্ষণগত বুদ্ধি হিসাবে কিন্তু বিবুদ্ধিকে চেনা যায়, বা বিবুদ্ধিকে এই নামে আমরা চিনতে পারি। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সি বুদ্ধির কথা বলেন। সি বুদ্ধির কথা যিনি বলেছিলেন তিনি, ওনার নাম হলো ভার্নান। ঠিক আছে। সি বুদ্ধির কথা কে বলেছিলেন? ভার্নান বলেছিলেন। 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে স্পিয়ারম্যান বুদ্ধি সংক্রান্ত তত্ত্বকে বলে। স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বকে আমরা সবাই জানি, যারা আমরা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই জানার কথা। দ্বি উপাদান তত্ত্ব বলা হয় স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বকে। তারপর সই এর পুরু কথাটি হলো, খুব খুব ইম্পর্টেন্ট আপকামিং টিটের পেপার 1 এবং পেপার 2 এর জন্য, 2025 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। সই এর পুরো নাম হলো যেটা স্ট্রাকচার অফ ইন্টালেক্ট। স্ট্রাকচার অফ ইন্টালেক্ট হলো সই এর পুরো নাম। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বে যে উপাদানগুলির কথা বলেছেন সেগুলি কি? তো আমরা জানি স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বে যে উপাদানগুলির কথা বলেছেন সেটা হলো GOS উপাদান, এই দুটি উপাদানের কথা বলেছিলেন। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে এক শিশু শিক্ষার্থী ভালো গানের দক্ষতা আছে, এটি যে উপাদানের মধ্যে পড়ছে, স্পিয়ারম্যানের যে উপাদানের মধ্যে পড়ছে সেটি হলো কি? সেটা হলো গানের জি ফ্যাক্টর। কোন ফ্যাক্টরের মধ্যে পড়ছে? গানের জি ফ্যাক্টর উপাদানের মধ্যে পড়ছে। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে কোনো রকম বৌদ্ধিক কাজ করতে গেলে যে সর্বজনীন উপাদানটি প্রয়োজন তাকে বলে। তো যে কোনো রকম আমরা বুদ্ধিক কাজ যদি করতে যাই, কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি করতে যায়, যে সর্বজনীন উপাদানটি প্রয়োজন সেটা হলো জি ফ্যাক্টর। জি ফ্যাক্টর উপাদানের মধ্যে সেটা পড়ে। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে যে ক্ষমতা বা উপাদান একের বেশি বুদ্ধিক কাজের জন্য প্রয়োজন তাকে কি বলে? তো যে ক্ষমতা বা উপাদান একের বেশি বুদ্ধিক কাজের জন্য প্রয়োজন সেটাকে বলা হয় দলগত উপাদান বা গ্রুপ ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। গ্রুপ ফ্যাক্টর বা দলগত উপাদানের মধ্যে পড়ে সেটা। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন তত্ত্বকে জ্যামিতিক ছবি দ্বারা প্রকাশ করা হয়? অপশন দিয়েছে আমাদের দ্বি উপাদান তত্ত্ব, বাছাই তত্ত্ব না বহু উপাদান তত্ত্ব। তো এখানে অপশন ডিটাই হবে এখানে সবগুলি। ঠিক আছে। এছাড়াও গিলফোর্ড সই যে তত্ত্বটা, গিলফোর্ডের যে সই তত্ত্ব রয়েছে সেটাও কিন্তু এই জ্যামিতিক ছবি দ্বারা প্রকাশ করা হয়। তো মনে রাখবেন কোন তত্ত্বকে জ্যামিতিক ছবি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হবে দ্বি উপাদান তত্ত্ব, বাছাই তত্ত্ব, বহু উপাদান তত্ত্ব। এগুলোকে জ্যামিতিক ছবি দ্বারা কিন্তু প্রকাশ করা যায়। তার পাশাপাশি গিলফোর্ডের যে সই তত্ত্ব রয়েছে সেটাকেও কিন্তু জ্যামিতিক তত্ত্ব দ্বারা প্রকাশ করা যায়। খুব ইম্পর্টেন্ট আপকামিং টিটের পেপার 1 এবং পেপার 2 এর জন্য, এটাও ভালো করে মাথায় গেঁথে রাখবেন। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বুদ্ধির কোন তত্ত্বটি ঘনক দ্বারা প্রকাশ করা হয়েছে? তো ঘনক দ্বারা প্রকাশ করা হয়েছে সেটা হলো গিলফোর্ডের সই তত্ত্ব, যেটা সেটাকে কিন্তু ঘনক দ্বারা প্রকাশ করা হয়েছে। তারপর 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বুদ্ধি সংক্রান্ত কোন তত্ত্বে বড় বৃত্ত দ্বারা প্রকাশ করা হয়েছে? বুদ্ধি সংক্রান্ত কোন তত্ত্বকে বড় বৃত্ত দ্বারা প্রকাশ করা হয়েছে? সেটা হলো স্পিয়ারম্যানের তত্ত্বকে বড় বৃত্ত দ্বারা দেখানো হয়েছে বা প্রকাশ করা যায়। ক্লিয়ার? এবার আমরা 32 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে স্পিয়ারম্যান তত্ত্বকে একটি বিশেষ সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। তো স্পিয়ারম্যানের যে তত্ত্বটা রয়েছে সেটাকে কিন্তু একটা বিশেষ সমীকরণের দ্বারা প্রকাশ করা হয়, এবং সেই সমীকরণ বা কিংবা তার নাম কি? সেটা হলো শ্রেডার্ড সমীকরণ। কি?
সেটা হলো ট্রেডার্ডের সমীকরণ। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। পিয়ারম্যানের তত্ত্বকে যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় সেই সমীকরণটার নাম হলো ট্রেডার্ড সমীকরণ। এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টেট এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। তাই আমি আবারও আপনাদেরকে বলছি, এই কোয়েশ্চেনগুলো অবশ্যই আপনারা মাথায় গেঁথে রাখবেন, যাতে করে এগুলো আসলে পরে আপনারা ভুলতে না পারেন। তারপর 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে দ্য টু ফ্যাক্টর থিওরি অনলি ইন্ডিকেটস দ্য ইনভাইটাল ডিগ্রি অফ অ্যানালাইসিস ফর 10 নট আলটিমেট। যে বক্তব্যটি কার? তো এই বক্তব্যটা কে করেছেন? উনি হলেন থমসন। থমসন কিন্তু এই বক্তব্যটা করেছিলেন। তারপর 34 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভার্নন 2 ধরনের দলগত উপাদানের কথা বলেছেন। ভার্নন কয় ধরনের দলগত উপাদানের কথা বলেছেন? 2 ধরনের। অবশ্যই সেটা মনে রাখবেন। একটা হলো ভাষা ও শিক্ষামূলক উপাদান, প্রত্যক্ষণ ও যান্ত্রিক উপাদান। তো অপশন কী হবে আমাদের পরীক্ষাতে যদি আসে? অপশন যে সি উভয়ই বা উপরের কোনোটিই নয়, তাহলে আমাদের উত্তর যেটা হবে সেটা হবে উভয়ই। ঠিক আছে, ভাষা ও শিক্ষামূলক উপাদান এবং প্রত্যক্ষণ ও যান্ত্রিক উপাদান, এই 2 উপাদানের কথাই কিন্তু ভার্নন বলেছিলেন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 35 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে থ্রাস্টন বহু উপাদান তত্ত্বের উপাদানের সংখ্যা হলো। তো এটা আমরা সবাই জানি, যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই জানার কথা। থ্রাস্টন বহু উপাদান তত্ত্বের উপাদানের সংখ্যা কয়টি? 60টি। 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে থ্রাস্টনের উপাদানের তত্ত্বকে কি হিসাবে চিহ্নিত করা যায়? তো মনে রাখবেন, থ্রাস্টনের উপাদানের তত্ত্বকে, যেটাকে প্রাথমিক ক্ষমতা হিসাবে চিহ্নিত করা হয়। কী হিসাবে চিহ্নিত করা হয়? প্রাথমিক ক্ষমতা হিসাবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 37 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, সংখ্যা নিয়ে কাজ করার ক্ষমতা, সাধারণ প্রত্যক্ষণের ক্ষমতা, ভাষাবোধের ক্ষমতা, স্মৃতি, ভাষার দক্ষতা, যুক্তি, শক্তি বুদ্ধির কোন তত্ত্বে রয়েছে? তো এটা যে উপাদানগুলো রয়েছে সেটাগুলো সবগুলো কিন্তু আমরা থমসনের বুদ্ধির তত্ত্বে পেয়ে থাকি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মাথায় রাখবেন। তারপর 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দৈহিক শক্তির সঙ্গে বুদ্ধির সম্পর্কের সহগতি কী? তো দৈহিক শক্তির সঙ্গে বুদ্ধির সম্পর্কে কোনো সম্পর্কের যে সহগতি সেটা কি? সেটা হলো শূন্যাত্মক। ঠিক আছে, দৈহিক শক্তির সঙ্গে বুদ্ধির সম্পর্কে যে সহগতি সেটা হলো শূন্যাত্মক। 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে এ ও বি দুজন শিক্ষার্থী, এদের আইকিউ যথাক্রমে 80 ও 90 এবং এদের অঙ্কে প্রাপ্ত নম্বর যথাক্রমে 60 এবং 70। এদের ক্ষেত্রে আইকিউ ও অঙ্কের নম্বরের মধ্যে সহগতি কী? তো এদের ক্ষেত্রে আইকিউ ও অঙ্কের নম্বরের মধ্যে যেটা সহগতি থাকবে সেটা হবে ঋণাত্মক। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সহগতির ছক বুদ্ধির কোন তত্ত্বে বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। সহগতির ছক যে বুদ্ধির তত্ত্বে মেনশন করা হয়েছে সেটা হলো বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বে কিন্তু সেটা মেনশন করা হয়েছে। তারপর 41 নম্বর কোয়েশ্চেন, এ বি সি ডি চারটি বুদ্ধি কাজে এদের সম্পর্ক যুক্ত ট্রেডার সমীকরণ। আমি একটু আগেই বলেছিলাম ট্রেডার সমীকরণ, তো এটা হলো ট্রেডার সমীকরণ। আর এ বি ইন্টু সি আর সি ডি মাইনাস আর এ ডি ইন্টু আর বি সি ইকুয়াল টু 0। তো এটা হলো ট্রেডার সমীকরণ। তো আমি আপনাদেরকে এই কোয়েশ্চেনের এগেনস্টে বলে দিচ্ছি, এই ট্রেডার সমীকরণটাও কিন্তু আপনারা মেমোরাইজ করে রাখবেন, কারণ অনেক সময় ট্রেডার সমীকরণ আসতে পারে যে এটা কোনটি ট্রেডার সমীকরণ, নিচের কোনটি ট্রেডার সমীকরণ, তো সেই সমীকরণগুলো দিয়ে আসতে পারে। তো এই সমীকরণটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 42 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে গিলফোর্ড তত্ত্বে বুদ্ধির উপাদানের মাত্রা সংখ্যা কত? তো গিলফোর্ডের তত্ত্বে বুদ্ধির উপাদানের মাত্রা সংখ্যা জয়টা রয়েছে সেটা হলো 3টি। ঠিক আছে, তারপর 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা, ফলাফলের মাত্রা বুদ্ধির কোন তত্ত্ব রয়েছে? বুদ্ধির কোন তত্ত্বে রয়েছে? সেটা কিন্তু গিলফোর্ডের বুদ্ধির তত্ত্বে রয়েছে। প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা এবং ফলাফলের যে মাত্রা সেটা কিন্তু বুদ্ধির গিলফোর্ডের তত্ত্বে আমরা দেখতে পাই। তারপর আমরা মুভ করছি 44 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে গিলফোর্ড প্রক্রিয়াগত মাত্রার কতগুলি শ্রেণীর মানসিক ক্ষমতার কথা বলেছেন? খুব ইম্পর্টেন্ট, বুদ্ধির গিলফোর্ড প্রক্রিয়াগত মাত্রা কতগুলি শ্রেণীর মানসিক ক্ষমতার কথা বলেছেন? সেটা কিন্তু 5টি মানসিক ক্ষমতার কথা বলেছেন। তারপর 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে প্রত্যভিজ্ঞা, স্মৃতি, কেন্দ্রানুগ চিন্তন, অভিসারী চিন্তন, মূল্যায়ন এইগুলি গিলফোর্ডের কোন মাত্রায় অন্তর্ভুক্ত? এই মাত্রাগুলি গিলফোর্ডের কোন মাত্রায় অন্তর্ভুক্ত? সেটা কিন্তু প্রক্রিয়াগত মাত্রা। তো আপনাদেরকে কিন্তু এখানে মনে রাখতে হবে প্রক্রিয়াগত মাত্রার মধ্যে কোন মাত্রাগুলো রয়েছে। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, প্রক্রিয়াগত মাত্রার মধ্যে এই বিষয়গুলো রয়েছে। তারপর 46 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে প্রত্যভিজ্ঞা দ্বারা। তো প্রত্যভিজ্ঞা দ্বারা কী করা হয়? প্রত্যভিজ্ঞা দ্বারা কিন্তু জ্ঞানের বস্তুকে জানা যায়। জ্ঞানের বিষয়গুলো কোনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা রেকগনাইজ করতে পারি কিসের দ্বারা? প্রত্যভিজ্ঞার দ্বারা।
তারপর 47 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয় স্মৃতির দ্বারা কি করা হয়? স্মৃতির দ্বারা জ্ঞানের সামগ্রী ধারণ করা যায়। জ্ঞানের সামগ্রী যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা রিকল করতে পারি। কিসের দ্বারা? স্মৃতির দ্বারা, সামগ্রী দ্বারা ধারণ করা যায়। তারপর 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কেন্দ্রানুক চিন্তন দ্বারা কি করা যায়? কেন্দ্রানুক চিন্তন দ্বারা একক সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। একক সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়ার যে বিষয় বা চিন্তন যেটা রয়েছে সেটা হলো কেন্দ্রানুক চিন্তনের মাধ্যমে একক সমস্যা সমাধানের পথ আমরা খুঁজে পেতে সমর্থ হই। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেগুলো মনে রাখবেন। তারপর 49 নম্বর কোয়েশ্চেন, অভিসারী চিন্তন দ্বারা। তো এই ধরনের কোয়েশ্চেন অভিসারী চিন্তন দিয়ে কিন্তু কেন্দ্রানুক চিন্তন, এই চিন্তন থেকে কিন্তু একটা কোয়েশ্চেন অবশ্যই আপনারা একটা এক্সামে পেয়ে যাবেন, অবশ্যই সেটা মনে রাখবেন। অভিসারী চিন্তন দ্বারা কি হবে? অভিসারী চিন্তন দ্বারা হবে বিভিন্ন রকম সমাধানের পথ খুঁজে পেতে পারি। আর কেন্দ্রানুক চিন্তন দ্বারা শুধুমাত্র একটা সমস্যা সমাধানের পথ আমরা খুঁজে পেতে পারি। আর অভিসারী চিন্তন যেটা, সেটা বিভিন্ন রকম সমস্যা সমাধানের পথ আমরা খুঁজে পাই। তারপর 50 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গিলফোর্ডের তত্ত্বে বিষয় বস্তুগত মাত্রায় যে কয় ধরনের বিষয়বস্তু আয়ত্তের কথা বলেছেন সেগুলি হলো। তো গিলফোর্ড তার তত্ত্বে যে কয় ধরনের বিষয়বস্তু আয়ত্তের কথা বলেছেন সেটা হলো 4 ধরনের। ঠিক আছে, তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা 50 কোয়েশ্চেন্স। আশা করি এই 50 কোয়েশ্চেন্স আপনাদের টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনারা যারা পূর্বের পেডাগজি ক্লাসগুলো দেখেননি, অবশ্যই সেগুলো একবার দেখে নেবেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনকে আরও অনেকটা শক্তিশালী করে তুলতে সমর্থ হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।